অল অফ মাই ডিয়ার আসসালামু আলাইকুম। গুচ্ছ তথা জিএসটি ভর্তি প্রস্তুতির জন্য গুণগত রসায়ন চ্যাপ্টার হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 2018-19 অ্যাডমিশন টেস্টে এই গুণগত রসায়ন চ্যাপ্টার হতে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ভাই আমি আজকে আপনাদের সাথে সেই কোয়েশ্চেনগুলোর শর্টকাট সলিউশন প্লাস অ্যানালাইসিস শেয়ার করব, যেটা আপনার ভর্তি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি। ওকে, আসেন ভাই এখন আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকলে প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন ভাই দ্রাব্যতা সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন সলভ করার জন্য আপনাকে এট ফার্স্ট তিনটা ইনফরমেশন বুঝতে হবে, তিনটা ইনফরমেশন রিমেম্বার করতে হবে। এই তিনটা ইনফরমেশন যদি ভাই আপনি রিমেম্বার করতে পারেন বা মাথায় রাখতে পারেন তাহলে ভাই দ্রাব্যতা সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন একটা জিনিস মাথায় রাখবেন, আমি খুব শর্টলি বলে যাব কারণ কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে অনেক টাইমের দরকার হয়। আপনি জাস্ট একটু কাইন্ডলি কনসেন্ট্রেশন দিবেন। মনে রাখবেন দ্রাব্যতা প্রকাশের ভাই তিনটা একক আছে। অন্যভাবে যদি বলি অর্থাৎ দ্রাব্যতাকে আমরা তিন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে ভাই গ্রাম পার 100 গ্রাম, আরেকটা হচ্ছে ভাই গ্রাম পার লিটার, আরেকটা হচ্ছে ভাই মোল পার লিটার। আপনি তিনটা একক মনে রাখবেন, একটা কি ভাই গ্রাম পার 100 গ্রাম, আরেকটা হচ্ছে ভাই গ্রাম পার লিটার, আরেকটা হচ্ছে ভাই মোল পার লিটার। আপনি এই তিনটা মনে রাখতে পারলে এই তিনটা একক দেখে দেখে আপনি ডেফিনিশন গুলো বলতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি দ্রাব্যতা প্রকাশের তিনটা একক তথা দ্রাব্যতাকে আপনি তিন ভাবে ডিফাইন করতে পারবেন। তো মনে রাখবেন একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, আরেকটা হচ্ছে গ্রাম পার লিটার, আরেকটা হচ্ছে মোল পার লিটার। এখানে দেখেন গ্রাম পার 100 গ্রাম এটা হচ্ছে এখানে লিখে দিয়েছি আমি। এই পদ্ধতিতে প্রতি 100 গ্রাম দ্রাবকে কয় গ্রাম, এই যে প্রতি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের সর্বোচ্চ ভরকে কি বলা হচ্ছে ভাই দ্রাব্যতা। এই ক্ষেত্রে একটা জিনিস রিমেম্বার করবেন, দ্রবীভূত দ্রবের ভর যেটা ডব্লিউ এর মানটা এটা হচ্ছে ভাই কিউন এককে, এই যে গ্রাম এককে, গ্রাম পার 100 গ্রাম। এখানে গ্রামটা হচ্ছে ভাই দ্রবীভূত দ্রবের ভর ডব্লিউ এর এককটা, ঠিক আছে। দেন আসেন নেক্সট একক যেটা সেটা হচ্ছে ভাই গ্রাম পার লিটার। এই ক্ষেত্রে কি ভাই এই পদ্ধতিতে দ্রাব্যতাকে প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর, দ্রবীভূত দ্রবের ভরটাকে কি বলা হচ্ছে ভাই দ্রাব্যতা বলা হচ্ছে। রিমেম্বার করবেন সবসময় দ্রবীভূত দ্রবের ভর যেটা ডব্লিউ এর মানটা অলওয়েজ গ্রাম এককে হবে। এই যে উপরে যেটা গ্রাম পার লিটার এটা হচ্ছে গ্রাম এককটা হচ্ছে দ্রবীভূত দ্রবের ভরের একক, এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা একক হচ্ছে দ্রাব্যতা প্রকাশের, সেটা হচ্ছে ভাই মোল পার লিটার। এই পদ্ধতিতে এটা দেখে দেখি প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের সর্বোচ্চ মোল সংখ্যাকে কি বলা হচ্ছে ভাই দ্রাব্যতা বলা হচ্ছে। আপনি সিম্পলি এই তিনটা একক মাথায় রাখবেন দ্রাব্যতা প্রকাশের। এরপরে আপনাকে কোয়েশ্চেনে কি বের করতে হবে এটা একটু অ্যানালাইসিস করলে আপনি খুব ইজিলি এই কোয়েশ্চেনটা ভাই সলভ করতে পারবেন। দ্রাব্যতা সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন আপনাকে দ্রাব্যতা কত বের করতে বলা হয়েছে। তো আমি আপনাকে একটু আগে বললাম, একটু খেয়াল করেন দ্রাব্যতা প্রকাশের তিনটা একক আছে। তো আপনাকে এট ফার্স্ট দেখতে হবে অপশনগুলোতে আপনার দ্রাব্যতাকে কোন এককে প্রকাশ করা হয়েছে। অপশনগুলো দেখেন, দেখেন অপশনগুলোকে দ্রাব্যতাকে ভাই কোন এককে প্রকাশ করা হয়েছে, এই যে গ্রাম পার লিটার এককে, ঠিক আছে। এই যে গ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয়েছে। এই যে দেখেন যেটা 2 নম্বরে আমি আপনাকে ডিসকাশন করেছিলাম, এই যে গ্রাম পার লিটার এককে। তার মানে আমাকে দ্রাব্যতাটা বের করতে হবে। আমরা কোয়েশ্চেন দেখে বুঝতে পারতেছি আমাকে দ্রাব্যতা কত এটা বের করতে হবে হচ্ছে ভাই কোন এককে, গ্রাম পার লিটার এককে। তো গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করার জন্য এখানে যে গ্রাম এটা একটু আগে বলেছিলাম এটা দ্রবীভূত দ্রবের ভরটা হচ্ছে গ্রাম, আর এই যে লিটার এটা কি আয়তন। অর্থাৎ আয়তনটাকে ভলিউমটাকে আপনাকে লিটারে নিতে হবে, দ্রবীভূত দ্রবের ভর ডব্লিউটাকে গ্রাম এককে নিতে হবে। তো এখন আসেন এখানে ভলিউমটা দেখেন ভাই 50 মিলিলিটার, বি এর মানটা দেওয়া আছে আপনাকে মিলিলিটারে, বাট আপনি যে দ্রাব্যতা বের করতে হবে সেটা গ্রাম পার লিটার এককে। সেজন্য ভলিউমটাকে এই যে ভলিউম যেটা 50 মিলিলিটার দেওয়া আছে এটাকে আমরা কনভার্ট করে কোথায় নিয়ে যেতে হবে লিটারে। দেন আসেন দ্রবীভূত দ্রবের ভর ডব্লিউ এর মানটা দেওয়া আছে দেখেন গ্রাম এককে। সো এটা আর আমার চেঞ্জ করার দরকার নেই। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি তাহলে খুব ইজিলি কিন্তু ভাই এখন আপনি সলভ করতে পারেন। তাহলে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ভাই গ্রাম পার লিটার এই একক, অথবা এটাকে আপনি একটু স্পেসিফিক্যালি লিখতে পারেন ডব্লিউ বাই বি। এটা হচ্ছে ডব্লিউ হচ্ছে কি দ্রবীভূত দ্রবের ভরটা গ্রামে হবে, আয়তনটা কিসে হবে ভাই লিটার একক হবে, লিটার এককে হবে। তো আসেন ভাই তাহলে দ্রবীভূত দ্রবের ভরটা আমার কোয়েশ্চেনে দেওয়া আছে কয় গ্রাম ভাই 5 গ্রাম, আর আয়তনটা ভলিউমটা দেওয়া আছে কত মিলিলিটার 50 মিলিলিটার। তো আসেন তাহলে ডব্লিউ এর মান
মানটা সরাসরি আমরা 5 গ্রাম, আর আয়তনটা দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে ভাইয়া 50 মিলিলিটার। খুব দ্রুত করতেছি, মিলিলিটার থেকে আপনাকে লিটার নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তারপরে জাস্ট এখানে মানটা বসিয়ে দেন, 50 ডিভাইডেড 1000, আপনি উল্টায় নেন 5 ইন্টু 1000, নিচে হচ্ছে ভাই কত 50, 5 দিয়ে 50 কে কাটেন 10, 10 দিয়ে 1000 কে কাটেন ভাই 100। তার মানে আপনার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে কি ভাই 100 গ্রাম পার লিটার। তার মানে দ্রাব্যতার মানটা কত এই কোয়েশ্চেনে 100 গ্রাম পার লিটার। অর্থাৎ খুব ইজিলি আপনি কোয়েশ্চেনটা সলভ করতে পারবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে যখন কোয়েশ্চেনে কোন একটা কোয়েশ্চেনে ভাই দ্রাব্যতা বের করতে বলা হবে, কি বের করতে বলা হবে ভাই দ্রাব্যতা বের করতে বলা হবে, তখন আপনি অপশনগুলো একটু চেক করে নেবেন। কারণ অপশনগুলোতে আপনাকে দ্রাব্যতার যে প্রকাশ এটা কোন এককে দেওয়া আছে, যে এককে দেওয়া আছে সেই এককে আপনাকে মানগুলো কনভার্ট করে নিয়ে দ্রাব্যতাটা বের করতে হবে। কারণ কেন? কারণ দ্রাব্যতাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি, একটা গ্রাম পার 100 গ্রাম, একটা গ্রাম পার লিটার, আর একটা মোল পার লিটার। অর্থাৎ যে এককে দেওয়া থাকবে অপশনগুলো আপনাকে দ্রাব্যতার কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য সেই এককে মানগুলো কনভার্ট করে নিয়ে ভাই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। আশা করি ভাই আপনি এই কোয়েশ্চেনের সলিউশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে ভাই দ্রাব্যতা কত একক, এই যে বি অপশনটা 100 গ্রাম পার লিটার। ওকে, আসেন ভাই এখন আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? নিচে আমাকে 4টা অপশন দেওয়া আছে, আমাকে খুঁজে বের করতে হবে এই 4টা সংকেত থেকে কোনটা ভাই তেজস্ক্রিয় আইসোটোপের সংকেত। এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাই যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো ভাই এখানে একটা জিনিস মনে রাখবেন, এই টপিকটা কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগের যে টপিকটা গেল সেটাও কিন্তু ভাই গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা সম্পর্কিত। আমি এট ফার্স্ট যে কোয়েশ্চেনটা সলভ করলাম, এই দ্রাব্যতা এই টপিকটা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এই যে তেজস্ক্রিয় আইসোটোপ এই টপিকটাও কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভর্তি পরীক্ষায় তেজস্ক্রিয় আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কিত একটা কোয়েশ্চেন ভাই ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। তো এখানে আমি আপনার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত 5টা ইনফরমেশন, 5টা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি ভাই, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলো একটু আপনি কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে একবার চোখ বুলিয়ে নেবেন, যাতে পরবর্তীতে এগুলো আপনার রিভাইজ দেওয়া না লাগে। তো দেখেন ভাই ফার্স্ট ইনফরমেশনটা মনে রাখবেন, এগুলো হচ্ছে ভাই তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এখান থেকে আপনি তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলো এগুলো ইজিলি বুঝতে পারবেন। এই যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, ফার্স্ট দেখেন টিউমার ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ এই যে কোবাল্ট-16 ব্যবহার করা হয়। তার মানে এই কোবাল্ট-16 এটা একটা হচ্ছে ভাই তেজস্ক্রিয় আইসোটোপ। এই কোবাল্ট-16 তেজস্ক্রিয় আইসোটোপটা 60 তেজস্ক্রিয় আইসোটোপটা টিউমার ক্যান্সার নিরাময়ে কি করা হয় ভাই ব্যবহার করা হয়। দেন আসেন ভাই এই যে আয়োডিন 131 এটাও একটা তেজস্ক্রিয় আইসোটোপ। আয়োডিন কত ভাই? এই যে আয়োডিন 131, এই আয়োডিন 131 তেজস্ক্রিয় আইসোটোপটা গলগণ্ড রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ভাই? গলগণ্ড জিনিসটা মনে রাখবেন, এগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায় তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। কোয়েশ্চেন ফরম্যাট গুলো হয় নিচের কোনটা ক্যান্সার নিরাময়, টিউমার ক্যান্সার নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট-16। গলগণ্ড রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ? সেটা হচ্ছে ভাই আয়োডিন 131 131। দেন আসেন ভাই লিউকেমিয়া পলিসাইথেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। কত ভাই? ফসফরাস 32। এটা একটা হচ্ছে ভাই তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা হচ্ছে ভাই লিউকেমিয়া ও পলিসাইথেমিয়া রোগের চিকিৎসায় কি করা হয় ভাই ব্যবহার করা হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, এই ফসফরাস 32টা কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ভাই? কৃষি ক্ষেত্রে কি করা হয় ভাই ব্যবহার করা হয়। এই ইনফরমেশনগুলো কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন এই যে কার্বন 14, কার্বন কত ভাই? 14। এই তেজস্ক্রিয় আইসোটোপটা আপনার বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। কি নির্ধারণে ভাইয়া? বয়স নির্ধারণে। ইনফরমেশনটা ভর্তি পরীক্ষায় এসেছিল, বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ভাই কার্বন 14। ইনফরমেশনগুলো একটু নোট করার লাগলে আপনি নোট করে নেন, অথবা যদি একবার দেখে আপনারা রিমেম্বার করতে পারেন তাহলে তো আরো ভালো। তার মানে এখানে আমরা কয়েকটা তেজস্ক্রিয় আইসোটোপ পেলাম, এই যে কোবাল্ট-16, আয়োডিন 131, ফসফরাস 32 এবং কত কার্বন 14। এবং এগুলার পাশাপাশি ব্যবহারগুলো মনে রাখবেন, ঠিক আছে? এগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, এটা আপনার যদি বেসিক একটু নলেজ থাকে তাও কিন্তু ভাই সলভ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অক্সিজেন 16, তাহলে এটা একটা নর্মাল অক্সিজেনের একটা প্রতীক, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। সো এটা একটা অক্সিজেনের রেগুলার একটা সংকেত বা প্রতীক। সো এটা কখনোই আইসোটোপ হবে না, তেজস্ক্রিয় আইসোটোপ হবে না। দেন দেখেন নাইট্রোজেন 14, নাইট্রোজেনের ভর কত? 14। তার মানে আলটিমেটলি এটাও একটা নাইট্রোজেনের নর্মাল প্রতীক বা সংকেত, ঠিক আছে নাইট্রোজেনের। দেন আসেন এই যে
কুলের ভর কত 35, তার মানে এটাও একটা ক্লোরিনের নরমাল রেগুলার একটা সংকেত। তার মানে বি সি ডি সবগুলো রেগুলার সংকেত, তার মানে এগুলো কখনোই আইসোটোপ হবে না, তেজস্ক্রিয় আইসোটোপ হবে না। তার মানে এইখানে দেখেন এ অপশনে যেটা আছে কার্বন 14, কিন্তু আমরা কার্বনের রেগুলার পারমাণবিক ভর জানি কত 12, সো এখানে আছে কিন্তু ভাই 14, তার মানে নিঃসন্দেহে কার্বন 14টা একটা তেজস্ক্রিয় আইসোটোপ হতে পারে। এটা আপনার যদি তেজস্ক্রিয় আইসোটোপ হতে পারে না, এটা অবশ্যই একটা তেজস্ক্রিয় আইসোটোপ। আমি বোঝাতে চাচ্ছি যে সিম্পল আপনার বেসিক নলেজ থাকলেও কিন্তু এই জিনিসগুলো অপশন টেস্ট করে আপনি ইজিলি দাগাতে পারবেন। তো পাশাপাশি মনে রাখবেন এই কার্বন 14 তেজস্ক্রিয় আইসোটোপটা কি নির্ধারণে ব্যবহার করা হবে? বয়স নির্ধারণে। এগুলো কিন্তু ভাই ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। পাশাপাশি আয়োডিন 131, গলগণ্ড, কোবাল 16, টিউমার ক্যান্সার নিরাময়ে, কৃষিক্ষেত্রে কত? ফসফরাস 32। এই জিনিসগুলো ভাইয়া মনে রাখবেন। আশা করি ভাই ডিসকাশনটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, আসেন ভাই এখন আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে এক্স কোনটা? দেখেন ভাই নিচে আমাকে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন দেওয়া আছে, এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে নিউক্লিয়ার বিক্রিয়া এক্স একটা প্রতীক দেওয়া আছে। এখানে এক্স এর জায়গায় নিচে আমাকে 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা বসবে সেটা ভাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এটা পরে একটা কোয়েশ্চেন শুধুমাত্র যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়, আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবেন তখন এরকম নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কিত একটা কোয়েশ্চেন খুঁজে পাবেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো করা হয় মূলত আপনাকে নিচে একটা রিঅ্যাকশন দেওয়া থাকে, সেখানে এক্স ওয়াই জেড অথবা এ বিভিন্ন প্রতীক দিয়ে একটা জিনিস বোঝায় এবং কোয়েশ্চেন করা হয় এই এক্স ওয়াই জেড এর জায়গায় কোনটা বসবে, এভাবে ভাই কোয়েশ্চেনগুলো করা হয়। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমি আপনাকে সিম্পলি একটা শর্টকাট বলে দিচ্ছি। এই জিনিসটা যদি ভাই আপনি রিমেম্বার করতে পারেন তাহলে খুব ইজিলি এই টাইপের নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কিত কোয়েশ্চেনগুলো খুব ইজিলি ভাই আপনি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমাকে এই রিঅ্যাকশনটা দেওয়া আছে, এখানে এই এক্স এর জায়গায় কোনটা বসবে ভাই সেটা আমাকে বের করতে হবে। তো এটার জন্য আমি আপনাকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে আমরা বাম পাশে যেগুলো থাকে এগুলোকে রিঅ্যাকট্যান্ট তথা বিক্রিয়ক বলি, ডান পাশে যেগুলো থাকে সেগুলোকে কি বলি ভাই? প্রোডাক্ট বলি। তো এটা একটা বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে আপনি কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করার জন্য হিসাব করবেন এই যে রিঅ্যাকট্যান্ট বিক্রিয়কে যেগুলো আছে সবগুলার যে ভর সংখ্যা, রিঅ্যাকট্যান্টের যে ভর সংখ্যা, রিঅ্যাকট্যান্টের যে কি ভাই ভর সংখ্যা, বিক্রিয়কের মোট ভর সংখ্যা, অন্য কথায় বলতে পারে বিক্রিয়কের মোট ভর সংখ্যা এই যে প্রোডাক্টের মোট ভর সংখ্যার কি হবে ভাই? সমান হবে। এভাবে আপনি মিলাবেন, মিলিয়ে ম্যাচিং করে করে কোয়েশ্চেনগুলো সলভ করবেন। তাহলে কি বললাম? বিক্রিয়কে যতগুলো আছে সবগুলার মোট ভর সংখ্যা সেগুলা হচ্ছে প্রোডাক্টে যতগুলো আছে সবগুলার মোট ভর সংখ্যার কি হবে ভাই? সমান হবে। আরেকভাবে মিলাইতে পারেন, সেটা হচ্ছে এই যে মোট এই যে রিঅ্যাকট্যান্ট বিক্রিয়কের মোট পারমাণবিক সংখ্যা, বিক্রিয়কের মোট কি ভাই? পারমাণবিক সংখ্যা কি প্রকাশ করে আমরা? জেড। বিক্রিয়কের মোট পারমাণবিক সংখ্যাটা এই যে প্রোডাক্টের মোট পারমাণবিক সংখ্যার জেটের কি হবে ভাই? সমান হবে। অর্থাৎ দুই পাশে এই পাশে যত মোট ভর সংখ্যা হবে এই পাশেও সেম ভর সংখ্যা হবে টোটাল। এই পাশে যত মোট পারমাণবিক সংখ্যা হবে এই পাশেও তত মোট পারমাণবিক সংখ্যা কি হবে ভাই? দুই পাশেই সমান সমান হবে। আশা করি ভাই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি দেখেন খুব ইজিলি সলভ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে এখন আসেন প্রোডাক্টটা আমরা হিসাব করি। প্রোডাক্টে ভর সংখ্যা কত আছে দেখি। এখানে আছে 17, এই ক্ষেত্রে আছে কত ভাই? 1। তার মানে টোটাল ভর সংখ্যা আছে এটা ভাই 18। এটা কিসের ক্ষেত্রে? প্রোডাক্টের ক্ষেত্রে। প্রোডাক্টের ক্ষেত্রে টোটাল ভর সংখ্যা আছে 18, এখানে 17, এখানে 1 মিলে টোটাল 18। তার মানে এখানে আমি বলতেছি বিক্রিয়কও আপনাকে টোটাল ভর সংখ্যা কত করতে হবে? 18। তার মানে এখানে দেখেন তো এখানে কিন্তু বিক্রিয়কে আপনার ভর সংখ্যা 14 দেওয়া আছে, তার মানে আরো বাকি আছে কত? 4, কারণ আপনাকে 18 করতে হবে। তাহলে এখানে আমি এই যে 4 বসালাম, এই এক্স প্রতীকের জায়গায় উপরে কত বসালাম? ভর সংখ্যা 4 বসালাম। কেন বসালাম? কারণ আমাকে দুই পাশে ভর সংখ্যা কি করতে হবে? সমান করতে হবে। যেহেতু প্রোডাক্টের ক্ষেত্রে ভর সংখ্যা টোটাল 18 আছে, তাহলে রিঅ্যাকট্যান্ট বিক্রিয়কের ক্ষেত্রে ভর সংখ্যা 18 করতে হবে। তো ভর সংখ্যা 18 করার জন্য এখানে 14 আছে আর বাকি আছে কত? 4। তো আমি 4 দিলাম। ভর সংখ্যা কোথায় লিখে সেটা তো জানি, এগুলো তার বোঝানোর দরকার নেই। দেন আসেন এখন পারমাণবিক সংখ্যা জেডটা সমান করব উভয় পাশে, ঠিক আছে? আসেন তো এই ক্ষেত্রে দেখেন প্রোডাক্টের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আছে এখানে আছে 8, এখানে আছে 1। তার মানে টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আছে হচ্ছে টোটাল কত ভাই? 9।
কত আছে 9। তা আমাকে বাম পাশে বিক্রিয়কের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা টোটাল কত করতে হবে, Z এর মান 9 করতে হবে। তো এখানে আছে 7, তার মানে আপনার ল্যাপস আছে, বাকি আছে কত 9 করার জন্য আরো কত লাগবে 2, এই যে 2 বসালাম। তো দেখেন এখন উভয় পাশে বর সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান সমান, তার মানে এখন x প্রতীকটা কি হতে পারে দেখেন, তাহলে বর সংখ্যা 4 2, তাহলে পারমাণবিক সংখ্যা 2 বিশিষ্ট কণাটা কি বলেন তো ভাই, হিলিয়াম। তার মানে আমরা খুব নির্দ্বিধায় বলতে পারি এই এক্স কণাটা হবে হচ্ছে ভাই হিলিয়াম নিউক্লিয়াস, যেটা একটা কি কণা ভাই, আলফা কণা, যেটা একটা কি বল কণা ভাই, আলফা পার্টিকল বা আলফা কণা। কারণ আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয় ভাই, আলফা কণা বা আলফা পার্টিকেল। তার মানে খুব ইজিলি এইভাবে আপনি বর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দুই পাশে সমান করে যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কিত কোয়েশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। তার মানে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার কি পেলাম, এখানে এক্স এই এক্স এর জায়গায় বসবে কি কণা, আলফা পার্টিকেল বা আলফা কণা। অন্য কথায় এই আলফা পার্টিকেলকে মনে রাখবেন, এই আলফা পার্টিকেলটা হচ্ছে মূলত দ্বিধনাত্মক কি নিউক্লিয়াস বা হিলিয়াম নিউক্লিয়াস। এই যে প্রতীকটা এরকম, এই যে এটা মনে রাখবেন, এই প্রতীকটাও কিন্তু ভর্তি পরীক্ষায় দেখা যায়। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন और অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, আসেন ভাই এখন আমরা 4 এবং 5 নম্বর কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন একসাথে সলিউশন করব, কারণ দুইটা কোয়েশ্চেনের ফরম্যাটটাই একই টপিক থেকে করা। আসেন ভাই কোয়েশ্চেন দুইটা আমরা দেখি। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখেন ভাই, নেসলার দ্রবণ দ্বারা কোনটি শনাক্ত করা হয়। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল কোয়েশ্চেনটা। দেখেন কোয়েশ্চেনটা নেসলার দ্রবণ, কি দ্রবণ ভাই, নেসলার দ্রবণ দ্বারা কোনটি শনাক্ত করা হয়। ঠিক সেম এই টাইপের এই ফরম্যাটের আরেকটা কোয়েশ্চেন যেটা যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 18-19 অ্যাডমিশন টেস্ট এসেছিল, ঠিক সেম এই ফরম্যাটের কোয়েশ্চেনটা দেখেন ভাই, নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। দেখেন ভাই কোয়েশ্চেনটা, নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে, কি দ্রবণ ভাই, ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে, এটা আমাকে বের করতে হবে। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে একটা গ্রাফ চার্ট মাথায় রাখতে হবে, এবং এই গ্রাফ চার্টটা আমি আপনাদেরকে অনেকবার অ্যানালাইসিস করে বুঝিয়েছিলাম। যেমন ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে গিয়ে বুঝিয়েছিলাম এই চার্টটা, আরেকটা হচ্ছে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়েও ভাই আমি আপনাদেরকে বারবার এই গ্রাফ চার্টটা অনেকবার বুঝিয়েছিলাম। এই গ্রাফ চার্টটা হচ্ছে মূলত ক্ষারকীয়মূলক গ্রাফ চার্টটা, কিসের বলেন তো ভাই, ক্ষারকীয়মূলক তথা ক্যাটায়ন, ক্ষারকীয়মূলক তথা ক্যাটায়নের সিক্ত পরীক্ষা, কি পরীক্ষা ভাই, সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ সম্পর্কিত এই গ্রাফ চার্টটা ভাই আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছিলাম। যারা আমার ক্লাসগুলো নিয়মিত করেন তারা হয়তো বুঝতেই পারতেছেন, সেম গ্রাফ আবারও। তো আমি আপনাদেরকে এটা অনেক লং টাইম নিয়ে বোঝাবো না, কারণ এগুলো আপনাদের জানা আছে। যা সিম্পলি কয়েকটা জিনিস বলে দিব, খুব দ্রুত বলে দিব, আপনি ভাইয়ের সাথে সাথে একটু রিভিশন দিয়ে দেন। এই যে দেখেন একসাথে কপার 2+ এবং জিঙ্ক 2+, এই দুইটা ক্যাটায়ন তথা ক্ষারকীয়মূলক শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে ভাই পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ। কি দ্রবণ ভাই, ফেরু। একটা জিনিস মনে রাখবেন, পটাশিয়ামের সাথে 4 থাকলে সেটা হচ্ছে ফেরোসায়ানেট দ্রবণ। তার মানে একসাথে বুঝে গেলেন কপার 2+, জিঙ্ক 2+ শনাক্তকরণের জন্য দুইটা দ্রবণ, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা পটাশিয়াম ফেরোসায়ানেট। গেল, আমি দ্রুত বলে যাচ্ছি কারণ এগুলো আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম। আর আয়রন 2+ এবং আয়রন 3+, এই দুটা ক্যাটায়ন শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে টোটাল 4টা। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানেট। দেখেন 3 থাকলে এটা হচ্ছে ফেরি, 3 থাকলে পটাশিয়ামের সাথে 3 থাকলে ফেরি, আর বাকিগুলো সেম 4 থাকলে ফেরুটা হচ্ছে কপার 2+ এবং জিঙ্ক 2+, মনে রাখবেন অনলি। দেন আসেন আরটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট, আরটা হচ্ছে ভাই অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণ। এবং অনেকবার বলেছিলাম এটাই কিন্তু ভর্তি পরীক্ষায় বেশিরভাগ আছে, এই যে আয়রন 2+ এবং আয়রন 3+ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় দ্রবণ অ্যামোনিয়াম থায়োসায়ানেট, টোটাল 4টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যামোনিয়াম থায়োসায়ানেটটা, সংকেতটা মনে রাখবেন NH4CNS, এই অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণ। এটা আয়রন 2+, আয়রন 3+ আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার হয়। দেন আসেন সোডিয়াম প্লাস আয়ন, এটা শনাক্তকরণের জন্য দেখেন K2H2Sb2O7, এটা হচ্ছে ভাই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় ভাই, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা ব্যবহার করা হয় সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য। সংখ্যাটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, K2H2Sb2O7। দেন আসেন অ্যামোনিয়াম আয়ন NH4+, এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার হচ্ছে ভাই নেসলার দ্রবণ। কি দ্রবণ,
নেসলার দ্রবণ। কি দ্রবণ? নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণটা হচ্ছে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত পটাশিয়াম টেট্রাআইডোমার্কিউরেটকে নেসলার দ্রবণ বলা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড তথা ক্ষার মিশ্রিত পটাশিয়াম কি টেট্রাআইডোমার্কিউরেট, সংখ্যাটা মনে রাখবেন K2SgI4, এটাই পরীক্ষায় সবচেয়ে বেশিবার আছে। K2SgSg মার্কারি K2SgI4, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত এটা হচ্ছে পটাশিয়াম টেট্রাআইডোমার্কিউরেটকে বলা হচ্ছে ভাই নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণটা ব্যবহার হয় অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। নেসলার দ্রবণের সংখ্যাটা মনে রাখবেন, ঠিক আছে। দেন আসেন ভাই ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণে প্রয়োজনীয় দ্রবণ তথা বিকারক হচ্ছে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে ভাই এই যে এই সংকেতটা এটা হচ্ছে NH4 এটার নাম হচ্ছে ভাই অ্যামোনিয়াম অক্সালেট। কি ভাই? অ্যামোনিয়াম অক্সালেট। অক্সালেট মনে রাখবেন, এই অ্যামোনিয়াম অক্সালেটটা ব্যবহার করা হচ্ছে ভাই ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণে। অ্যামোনিয়াম অক্সালেটের সংখ্যাটা মনে রাখবেন NH4 এগুলো ভাই আমি আপনাদেরকে অনেকবার অ্যানালাইসিস করে বুঝিয়েছিলাম, আজকেও আবার একটু ছোট্ট করে রিমেম্বার করে দিলাম। এই চারটা ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই চার থেকে মেডিকেল বলেন, ডেন্টাল বলেন, প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলেন, দেন ভার্সিটি বলেন, সব জায়গায় কিন্তু ভাই কোয়েশ্চেন প্রায় সময় দেখা যায়। সো এই গ্রাফ চারটা একটু রিমেম্বার করবেন, আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ এই চারটা। তো আসেন আমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, নেসলার দ্রবণ দ্বারা কোনটা শনাক্ত করা হয়? তো আমরা দেখেছিলাম এই যে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়েছে ভাই অ্যামোনিয়াম NH4+ আয়ন, অ্যামোনিয়াম আয়ন। জিনিসগুলো রিমেম্বার করবেন, এই যে সোডিয়াম প্লাস আয়ন শনাক্ত করে নিয়ে ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণ হচ্ছে কি ভাই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2S2Sb2O7, এটা ব্যবহার করা হয়। দেন আরো দেখেছিলাম কপার 2+, এই যে এটা কি ভাই কপার 2+। দেন আসেন হচ্ছে ভাই জিঙ্ক 2+। এই দুইটা শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় দ্রবণ ছিল দুইটা, একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ভাই পটাশিয়াম K4 পটাশিয়াম ফেরিসাইনেট K4FeCN6, এটা হচ্ছে ভাই পটাশিয়াম ফেরোসাইনেট দ্রবণ। এই দুইটা ব্যবহার করা হয় কপার 2+, জিঙ্ক 2+ আয়ন শনাক্তকরণে। এভাবে একটু অ্যানালাইসিস করে পড়বেন, দেখবেন রিমেম্বার থাকবে অনেক বেশি। দেন নেক্সট 5 নাম্বার কোয়েশ্চেনটা ছিল কি দেখেন, নিম্নের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে কি দ্রবণ? ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। তো আমরা দেখেছিলাম নেসলার দ্রবণটা হচ্ছে ভাই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত, এবং এটার সংকেতটা ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার মিশ্রিত পটাশিয়াম টেট্রাআইডোমার্কিউরেট K2SgI4, এটাকেই বলা হচ্ছে ভাই নেসলার দ্রবণ। তো আপনারা দেখেন অপশনে আছে ডি অপশনে K2SgI4। এখানে মনে রাখবেন K2 কিন্তু কেনা অনলি কেনা পটাশিয়াম K2SgI4, এই যে পটাশিয়াম টেট্রাআইডোমার্কিউরেট এটাকে বলা হচ্ছে ভাই নেসলার দ্রবণ। তাহলে খুব ইজিলি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন যদি ভাই আপনার এই ক্ষারকীয় মূলক তথা ক্যাটায়নের সিক্ত পরীক্ষায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রবণের এই গ্রাফ চার্টটা যদি ভাই আপনি রিমেম্বার করতে পারেন, অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে আসেন ভাই এখন আমরা 6 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই কোয়েশ্চেন ফরম্যাটগুলো সরাসরি এভাবে হয় যে কোয়েশ্চেনগুলো করা হয় হাইড্রোজেন পরমাণুর কি পরমাণুর ভাই হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত? কি করা হয়? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত? এভাবেও কিন্তু ভাই কোয়েশ্চেনগুলো সরাসরি করা হয়। তো দেখেন ভাই তাহলে এট ফার্স্ট এখানে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভাই তুলনামূলক। তুলনাটা কিরকম? প্রথম বুর কক্ষপথের সাথে তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধটা কত গুণ, তুলনা। আবার সরাসরি কোয়েশ্চেনগুলো করা হয় যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত। এখানে কিন্তু সরাসরি এই কোয়েশ্চেনে তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ, আর এখানে যে কোয়েশ্চেনটা সেটা তুলনা। এই দুইভাবেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো হয়। এই জিনিসটা আমি আপনাকে একটু রিমেম্বার করিয়ে দিলাম, কারণ আপনি এই ফরম্যাটের কোয়েশ্চেন আপনি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে পাবেন সরাসরি হাইড্রোজেন পরমাণুর চতুর্থ বুর কক্ষপথের ব্যাসার্ধ, অথবা তুলনাভাবে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ বুর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। তুলনাটা হবে সব সময় প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের সাথে। এই জিনিসটা রিমেম্বার করবেন। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, শর্টকাট ফর্মুলা আছে। আপনি এই শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করে খুব ইজিলি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে Rn = n² × R1। এখানে R1টা হচ্ছে ভাই হাইড্রোজেন পরমাণুর প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধ, আর nটা হচ্ছে ভাই
কততম বুর কক্ষপথ আপনাকে বের করতে বলা হয়েছে। যেমন এই কোয়েশ্চেনে দেখেন এই যে তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে, তার মানে এখানে এন এর মানটা হচ্ছে কত 3। কততম বুর কক্ষপথ সেটা হচ্ছে এন এর মান। তো আমরা তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ যদি বের করি তাহলে আর এন, এখানে এন এর জায়গায় কত হয়ে যাবে R3, তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে এন এর মান কত 3, তার মানে 3 স্কয়ার ইন্টু কত হবে R1। তো 3 স্কয়ার মানে 9, 9 ইন্টু কত হবে R1, তার মানে কয় গুণ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধটা প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের কয় গুণ হচ্ছে 9 গুণ। খুব ইজিলি আপনি বের করতে পারবেন। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কত গুণ এই যে 9 গুণ। পাশাপাশি এই কোয়েশ্চেনটা, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবেন যেগুলো সরাসরি এই যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত, এগুলো সরাসরি সলভ করবেন হচ্ছে ঠিক সেম এই সূত্র দিয়ে, এই যে Rn = n² ইন্টু R1, তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেম এখানেও 3 হবে 9, কিন্তু R1 এই যে প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধ, এটার একটা মান আছে, এই মানটা আপনি একটু রিমেম্বার করবেন বা মুখস্থ করবেন, হয়তো অনেকের জানা আছে। প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, এটা মনে রাখবেন। এটা আপনার অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে লাগবে। তো সরাসরি যখন বলবে তৃতীয় বুর কক্ষপথের ব্যাসার্ধ কত, তার মানে 9 ইন্টু এই যে R1, R1টা হচ্ছে প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধ, এটার মান কত এই যে 0.53 অ্যাংস্ট্রম, এটা গুণ করবেন 9 ইন্টু 0.53 গুণ করে যেটা হবে ওই মানটাই হবে তখন সরাসরি অ্যান্সার। আশা করি আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আমি অনলি বুঝাতে চাচ্ছি এখান থেকে দুই ফরম্যাটের কোয়েশ্চেন হয়, একটা তুলনামূলক, একটা হচ্ছে তুলনামূলক প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের সাথে তৃতীয় চতুর্থ পঞ্চম বুর কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ, তুলনামূলক। আর একটা হচ্ছে সরাসরি, সরাসরি যখন বলবে তখন সেক্ষেত্রে আপনার প্রথম বুর কক্ষপথের ব্যাসার্ধের যে মানটা 0.53 অ্যাংস্ট্রম, এটা আপনার মাথায় থাকতে হবে। মাথায় থাকলে জাস্ট মানটা বসিয়ে দিয়ে গুণ করবেন, অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, আসেন এখন আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 7 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 530 ন্যানোমিটার। খুব ভালো করে খেয়াল করেন কোয়েশ্চেনটা। একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 530 ন্যানোমিটার হলে এর বর্ণালী কি রঙের হবে? এর বর্ণালীটা কি রঙের হবে? এই কোয়েশ্চেনটা দেখেন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আপনার একটা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে 530 ন্যানোমিটার, এটার বর্ণালীটা কোন রঙের হবে? কি লাল, আসমানি, হলুদ না সবুজ হবে? কোনটা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে একটা গ্রাফ চার্ট রিমেম্বার করতে হবে। সেটা হচ্ছে আমরা যে রংধনুর 7টা রং জানি বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে এই রংগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ আছে। এই রেঞ্জটা আপনাকে রিমেম্বার করতে হবে। তবে আসেন আমি আপনাকে কিন্তু এই রেঞ্জটা অনলি মুখস্থ করার কথা বলবো না, আমি আপনাকে কিভাবে এই যে রংধনুর 7টা রঙের এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জগুলো রিমেম্বার করবেন বা নিজে নিজে কিভাবে চার্টটা ক্রিয়েট করবেন উইদাউট মুখস্থ করা ছাড়াই, সেই ট্রিক্সটা এখানে বোঝাচ্ছি আপনাকে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে মূলত একটু যদি বেসিক লেভেল থেকে শুরু করি, এটা হচ্ছে এই যে আপনার মনে আছে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত জানিবে? দৃশ্যমান আলোর, একটু খেয়াল করবেন, আপনার এগুলো মুখস্থ করতে হবে না। এই যে 7টা রঙের তরঙ্গ দৈর্ঘ্য আপনি নিজে নিজেই চার্টটা বানাইতে পারবেন। দেখেন আমি এখন বানাচ্ছি, একটু খেয়াল করেন আপনি। আমরা জানি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 380 থেকে 700 ন্যানোমিটার। এটা তো সবার মুখস্থ আছে, তাই না? এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা সবাই মুখস্থ করেছি 380 থেকে কত 700 ন্যানোমিটার। এই যে 380 থেকে 700 ন্যানোমিটার অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের এই রেঞ্জের মধ্যেই আমাদের যে বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে 7টা রং, এই 7টা রংগুলা হচ্ছে এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ 380 থেকে 700 ন্যানোমিটার, এটার মধ্যেই অবস্থিত। সো দেখেন চারটা বানাচ্ছি, বেগুনিয়া সহ কলা লিখবেন। এই যে বেগুনি, এটা স্টার্ট হবে 380 দিয়ে, এই যে লালটা শেষ হবে 700 ন্যানোমিটার দিয়ে, অর্থাৎ 380 থেকে এই যে 700 ন্যানোমিটার। এখন আসেন বাকি রেঞ্জগুলো আমরা কিভাবে বানাবো। তাহলে দেখেন প্রথমটা হচ্ছে আপনাকে একটা মুখস্থ রাখতে হবে, বেগুনিটা মনে রাখবেন 380 থেকে
424 ন্যানোমিটার, এটা মনে রাখবেন। 380 থেকে কত 424। দেন আসেন এরপরে আপনাকে এই যে টেলিফোন নাম্বারটা মনে রাখতে হবে। আমি পার্সোনালি এই টেলিফোন নাম্বারটা মনে রাখতাম 5050751557, জোড়া জোড়া আপনার কাজে লাগবে 5050751557। এভাবে আপনি এটা টেলিফোন নাম্বার হিসেবে মনে রাখবেন, এই যে 60টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখার জন্য। তো আসেন 380 থেকে 424 এটা তো বুঝে গেলেন। দেন হচ্ছে আপনার ভাইয়া 424 থেকে হচ্ছে এই যে যেটা এদিকে শেষ হবে দেন এটা এদিকে স্টার্ট হবে 424 থেকে 450, কত এই যে 50, 450 ন্যানোমিটার। বুঝতে পেরেছেন? এই যে 424 যেটা এখানে শেষ হলো এটা এদিকে স্টার্ট হবে 424 থেকে 400, এই 50 যোগ হলো। দেন এখানে 450 শেষ হলো, 450 থেকে এই যে আবার 50 যোগ হবে, এই যে উপরটার সাথে আবার 50 যোগ হবে, তার মানে হয়ে যাবে কত 500, 450 500 যোগ হবে ন্যানোমিটার। আশা করি ভাই বুঝতে পেরেছেন। অর্থাৎ 50 যোগ হচ্ছে প্রথম দুইটা, দেখেন 380 তো বুঝছেন। দেন আপনাকে বললাম অনলি এটা মনে রাখবেন 380 থেকে 424। দেন যেটা 424 এদিকে শেষ হলো এটা পরেরটাতে স্টার্ট হলো, দেন এই 50 যোগ হলো 400 সাথে, এটা 424 মনে না রেখে আপনি 400 চিন্তা করেন, এরপরে এই 50 যোগ করেন, তাহলে 450 নামলো। এরপরে 450 যেটা এদিকে শেষ হচ্ছে এদিকে সেটা শুরু 450, এরপরে আবার 50, আবার এই 450 সাথে 50 যোগ করলে 500 নামছে। এরপর এখানে 500 শেষ হয়েছে, এটা এই 500তে নামান, শুরুতে নামান। দেন এখানে 500 সাথে আবার এই যে 75 যোগ করেন, তার মানে কত হচ্ছে ভাইয়া 575, কত হচ্ছে 575। দেন 575 এদিকে শেষ হলো, এটা এদিকে স্টার্ট করেন 575, এরপরে কত 15 জোড়া জোড়া, তাহলে 575 সাথে 15 যোগ করলে কত হবে 590। দেন আসেন 590 এদিকে শেষ হলো, 590 এদিকে স্টার্ট করেন, 590 সাথে এই যে 57 যোগ করলে হবে হচ্ছে ভাইয়া 647, এরপর 647 এদিকে শেষ হলো, 647 এখানে স্টার্ট করেন, 647 থেকে 700 ন্যানোমিটার। এভাবে খুব ইজিলি সিম্পলি ভাই আপনি এই চারটা রিমেম্বার করতে পারবেন। যদিও আপনার এটা একটু প্রথমবার হয়তো একটু কনফিউজ লাগবে, বাট আপনি যখন একবার লিখে যাবেন, নোট করে নেবেন, একবার প্র্যাকটিস করে নেবেন, তখন এটা আপনি আর কখনোই বলবেন না। আপনি সিম্পলি এই টেলিফোন নাম্বারটা মনে রাখবেন 5050751557। এখানে জোড়া জোড়া যোগ হবে 75, একবার 50 যোগ হবে, দুইবার 50, 75, 15, 57। কিভাবে যোগ করে সেটা কিন্তু আমি আপনাকে বুঝালাম, কারণ এই চারটা যদি বুঝে যান ভাই আপনি অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবেন। এই চারটা আপনার অনেক বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আপনার কাজে লাগবে। ঠিক আছে, এটা মূলত চারটা বানানো হয়েছে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 700 ন্যানোমিটার। তারপরে 380 লিখবেন, দেন 700 দিয়ে শেষ করবেন। ঠিক আছে, তার মধ্যে বেনিয়ে সকলা 380 থেকে 424। ঠিক আছে, এই 424টা 400 মনে রাখেন, কারণ এই চারটা দুই বইয়ে দুই রকম আছে। হাজারি স্যারের সংস্করণে এখন আমি যে চারটা বানালাম এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের সংস্করণ, 2018 সংস্করণ। বাট কবির স্যারের যেটা বইয়ের সংস্করণ সেটাতে কিন্তু ভাই এটা 400 দেওয়া আছে, সেটা রেঞ্জটা আলাদা, তবে দুটাই সেম। বাট আপনি এই হাজারি স্যারের বইটা একটু মনে রাখেন, এটার থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি বার আছে, এবং কিভাবে বানালাম কিন্তু বুঝলাম। 380 থেকে 424 এটা মনে রাখবেন, দেন এই টেলিফোন নাম্বারটা, এরপরে এটা যেদিকে শেষ হবে এটা এদিকে শুরু হবে রেঞ্জ 424 থেকে, এরপরে জোড়া জোড়া যোগ করেন 400, 450, এরপরে 450 এদিকে শেষ এদিকে শুরু, 450 সাথে আবার 50 যোগ করেন 500 এদিকে নামান, দেন 75 যোগ করেন 575 এদিকে আনেন, দেন আবার যোগ করেন 15, 575 15 590, দেন 57 যোগ করেন 647, দেন কত 700। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তো আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত ভাই 530 ন্যানোমিটার। কত দেখেন এই যে ভাইয়া 530 ন্যানোমিটার। তাহলে এই 530 ন্যানোমিটারটা কোন রঙের রেঞ্জের মধ্যে আছে দেখেন, এই যে 530 ন্যানোমিটার, এই যে এটা আছে হচ্ছে আপনার এই যে 500 থেকে 575, এই যে সবুজ কোন রঙের, কোন বর্ণালী ভাইয়া এই যে সবুজ রঙের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা ইজিলি এই কোয়েশ্চেনের অ্যান্সার দেখাতে পারি কত, বর্ণালীর রংটা কি হবে ভাইয়া সবুজ, অপশনের ডি অপশনটা। আশা করি ভাই আপনি ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনি এই যে গ্রাফ চার্টটা এখানে বানাই দিলাম, আপনি এটা একটু নিজে একটু ক্রিয়েট করার চেষ্টা করেন। একবার যদি আপনি এটা লিখে যেতে পারেন তাহলে এগুলো আপনার আর কখনোই ভুল হবে না। ওকে, আসেন ভাই এখন আমরা 8 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 8 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? রঞ্জন রশ্মির
তরঙ্গ দৈর্ঘ্য কত? এই কোয়েশ্চেনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এরকম ভাবে বিভিন্ন তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের এই রেঞ্জ থেকে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন রশ্মির তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন রশ্মির এই তরঙ্গ দৈর্ঘ্যের এই রেঞ্জ থেকে ভর্তি পরীক্ষায় আপনি একটা না একটা কোয়েশ্চেন প্রায় সময় দেখা যায়। তবে এই চার্টটা কিন্তু ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা আমি আপনাদেরকে বলবো যেটা লেটেস্ট সংস্করণ আছে, যেমন হাজারি স্যারের বইয়ে যেটা আছে, হাজারি স্যারের বইয়ে যেটা আছে, যেটা হচ্ছে 2018 সংস্করণের এই চার্টটা ভাই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করেছি। যারা কিন্তু ভাই পুরাতন বই ইউজ করেন তাদের ওখানে কিন্তু রেঞ্জগুলো কিন্তু একটু উল্টা পাল্টা আছে, ভুল আছে, বাট এটা কিন্তু আপডেটেড একটা সংস্করণ যেটা হাজারি স্যারের বইয়ে এসেছে। সো আপনারা কিন্তু আপডেটটাই পড়তে হবে। আমি আপনাদেরকে এগুলা মুখস্থ করার কথাই বলবো, কারণ এগুলো মুখস্থ রাখাই শ্রেয়। আবার অনেকেই এগুলা কিন্তু অনেক চমৎকারভাবে শর্ট ট্রিকে মুখস্থ রাখেন, এই জিনিসটা আমি এখানে আর বলবো না। তবে পরবর্তীতে এটা নিয়ে আমি স্পেসিফিকলি 10-12 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করব, যেগুলো আপনি শর্টলি এগুলো রিমেম্বার করতে পারবেন। কারণ এই চার্টটা কিন্তু ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই চার্টের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বলতেছি, যেমন এই যে রঞ্জন রশ্মি, এই যে রঞ্জন রশ্মি, এটাকে অনেক সময় এক্স-রে বলা হয়। সরাসরি কি বলা হয়? এক্স-রে। এটা আপনি যে ইংলিশ এবং বাংলা দুইটাই মনে রাখবেন, এক্স-রে তথা রঞ্জন রশ্মি। যেমন এটা হচ্ছে গামা রে, এটা কি ভাই? গামা রে, ঠিক আছে। দেন হচ্ছে অতি বেগুনি রশ্মি, এটাকে অনেক সময় দেখবেন আলট্রাভায়োলেট, অতি বেগুনি না বলে ইংলিশে বলবে কি? আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? কারণ যেটা ইংলিশটা মনে রাখবেন, যেহেতু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলভিং এ আপনাকে বাংলা না দিয়ে ইংলিশটাই বেশি দেয়, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। যেগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এটার কথা বলতেছি। যেমন দৃশ্যমান আলো, এটা তো আমরা জানি ভিজিবল। দেন হচ্ছে অবলোহিত, অবলোহিত হচ্ছে ভাই আপনার ইনফ্রারেড। অবলোহিত কি? ইংলিশটা ইনফ্রারেড, ইনফ্রারেড রে, ইংলিশটা মনে রাখবেন। ইনফ্রারেড রে মিনস হচ্ছে অবলোহিত রশ্মি। দেন হচ্ছে কি? এটা মাইক্রোওয়েভ, এটা তো আমরা জানি রেডিও টেলিভিশন, ঠিক আছে। দেন আসেন এই যে এই রেঞ্জগুলো আপনি রিমেম্বার করবেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রঞ্জন রশ্মি, অতি বেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভ, এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট। এগুলোর রেঞ্জগুলো আপনি একটু মুখস্থ রাখবেন, আমি এখানে আর ইন ডিটেলস বললাম না, ঠিক আছে। পাশাপাশি আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, কারণ এই যে চার্টটা প্লাস এবারের ভর্তি পরীক্ষার জন্য যে হোমওয়ার্কটা দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টগুলো ভর্তি পরীক্ষায় এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন আপনি খুঁজে পাবেন। যেমন এই যে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, যেটা এটার রেঞ্জটা হচ্ছে ভাই 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এই যে আলট্রাভায়োলেট রে, এই যে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আবার 7টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? এই 7টা ভাগ আছে। এই 7টা ভাগের আবার বিভিন্ন কি আছে আপনার ব্যবহার আছে, যেমন জীবাণুনাশক হিসেবে, ফটো ইলেকট্রিক লেন্স হিসেবে, ড্রাগ শনাক্তকরণে। এই যে অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মির এই যে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের 7টা ডিভাইড আছে তরঙ্গ দৈর্ঘ্যের। এই 7টা ডিভাইডের আবার বিভিন্ন ব্যবহার আছে। এই ব্যবহারগুলো ভাই এবারের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আমি আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনি বইটা খুলে, হাজারি স্যারের বইটা খুলে এই অতি বেগুনি রশ্মির এই যে ব্যবহার এগুলো একটু দেখে নেবেন। পাশাপাশি অবলোহিত রশ্মির 3টা ডিভাইড আছে, একটা নিয়ার আয়ার, একটা হচ্ছে মিডল আয়ার, একটা হচ্ছে ফার আয়ার। এগুলার আবার বিভিন্ন ব্যবহার আছে এবং তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটাও দেখে নেবেন, কারণ এবারের ভর্তি পরীক্ষার জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাকে এই দুইটা জিনিস দিয়ে দিচ্ছি, এগুলো একটু আপনি এখনই বই খুলে ভিডিও শেষে দেখে নেবেন। পাশাপাশি এই চারটা তড়িৎ চুম্বকীয় বর্ণালীর এই চারটা ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রেঞ্জগুলো মনে রাখবেন, যেমন রঞ্জন রশ্মি হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটার। এখান থেকে সরাসরি কোয়েশ্চেন হতে পারে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, অথবা অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত। আমি আপনাকে কিন্তু যেগুলো স্টার মার্ক দিয়েছি এগুলাই ভর্তি পরীক্ষায় সরাসরি দেখা যায়। রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত, মাইক্রোওয়েভ, এগুলাই সচরাচর বেশি দেখা যায়, এগুলা দেখবেন। তবে এখান থেকে আরেক টাইপের কোয়েশ্চেন হয় যেগুলো আপনার দেখা যায় বহুপদী টাইপের, যেমন বিভিন্ন রশ্মির নাম দিয়ে দেবে, আপনাকে বলবে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, বড় কোনটা। তো বড় কোনটা এটা বুঝবেন কি করে, সেটার জন্য একটা ট্রিক্স এখানে বলে দিচ্ছি। সিম্পলি তরঙ্গ দৈর্ঘ্য বড় থেকে ছোট। এই যে বুলবুল মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল,
বুলবুল একজন মানুষের নাম যে একটা মাছের অদ্ভুত দৃশ্য অবলোকন করে এগিয়ে গেল। এখানে বুলবুলের ব আছে না, ব দিয়ে হচ্ছে বেতার, মাছের ম দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ, অদ্ভুতের অ দিয়ে হচ্ছে অবলোহিত, দৃশ্য দৃশ্যমান, অবলোকনের অ দিয়ে অতি বেগুনি, আর করে দিয়ে কিছু নাই, এগিয়ে গেলের এ দিয়ে হচ্ছে এক্স রে, আর গেলের গ দিয়ে হচ্ছে গামা। তার মানে দেখেন এটা হচ্ছে বড় থেকে ছোটতে গেল, তার মানে হচ্ছে বেতার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, দেন মাইক্রোওয়েভ, দেন অবলোহিত, দেন দৃশ্যমান, দেন অতি বেগুনি, দেন এক্স রে, দেন গামা। তার মানে আপনি কি বুঝলেন, গামা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট আর বেতার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কি বড়। সো আপনি রেঞ্জটা পার্থক্য করে বুঝতে পারবেন কোনটা বড় কোনটা ছোট, এটাই ট্রিক্স দিয়ে বুঝতে পারবেন। আর বেতার একটা মনে রাখবেন 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার এই রেঞ্জটা, এটা হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ বেতারটা। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন বা একটু রিমেম্বার করবেন তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কিত। এখানে যেগুলো বললাম আলট্রাভায়োলেট রের বিভিন্ন ব্যবহার, অবলোহিত রশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, প্লাস এই যে এই চারটা, এগুলো একটু রিমেম্বার করবেন, দেখবেন খুব ইজিলি ভাই আপনি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি ভাইয়া, রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তো রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমার মুখস্থ আছে বলে দেখা দিলাম 0.01 থেকে 10 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, 0.01 থেকে 10 ন্যানোমিটার। আপনি পাশাপাশি এই কয়েকটা ইনফরমেশন এগুলো একটু রিমেম্বার করবেন বা দেখে নেবেন। ওকে, আসেন ভাই এখন আমরা 9 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করব। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, আহ্বায় নীতি অনুসারে নিচের কোন শক্তির ক্রমটি সঠিক? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 18-19 অ্যাডমিশন টেস্ট এসেছিল। নিচে আমাকে ভাই অপশনে 4টা অরবিটালের ক্রম দেওয়া আছে, কোন অরবিটালের ক্রমটা ভাইয়া আহ্বায় নীতি অনুসারে সঠিক সেটা আমাকে ভাই ফাইন্ড আউট করতে হবে। তো আসেন এট ফার্স্ট এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের একটু করে আহ্বায় নীতিটা বুঝতে হবে, কারণ আহ্বায় নীতিটা আমরা সবাই জানি। তারপর আমি কোয়েশ্চেন সলভিং এর সুবিধার্থে আপনাকে সিম্পলি একটু রিমেম্বার করিয়ে দিলাম। আহ্বায় নীতিতে বলা হয়েছে ইলেকট্রন সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আগে নিম্ন শক্তির ক্রমে অরবিটাল ঢুকবে, দেন উচ্চ শক্তির ক্রমে আস্তে আস্তে অরবিটাল প্রবেশ করবে, অরবিটালে কি করবে ভাই প্রবেশ করবে। অর্থাৎ আগে ইলেকট্রনটা নিম্ন শক্তির অরবিটালে যাবে, দেন পরে ভাই উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ওকে, তো এটা আমরা কিভাবে অরবিটাল কোনটা উচ্চ শক্তি বা কোনটা নিম্ন শক্তি সেটা আমরা কিভাবে চেক করব? এটা রিমেম্বার করবেন, আগে নিম্ন শক্তির অরবিটালে যাবে, দেন হচ্ছে ভাইয়া উচ্চ শক্তির অরবিটালে, দেন উচ্চ শক্তির অরবিটালে যাবে। এটা আপনার আহ্বায় নীতিতে বলা হয়েছে। এখন আপনি কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল সেটা বুঝবেন কি করে? সেটা বোঝার সূত্রটা হচ্ছে ভাই n প্লাস l এর মান চেক করে। কিসের মান ভাই? n প্লাস l এর মান। ঠিক আছে, n প্লাস l, এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে ভাই কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো আবার l এর অনেকগুলা ভাগ আছে, সেটা হচ্ছে s p d f। এখানে s এর মান কি ভাই 0, p এর মান কি ভাই 1, d এর মান কত 2, f এর মান কত ভাই 3। এই জিনিসগুলো একটু রিমেম্বার করবেন, তাহলে খুব ইজিলি আপনি n প্লাস l এর মান থেকে কোনটা নিম্ন শক্তির কোনটা উচ্চ শক্তির সেটা ইজিলি ফাইন্ড আউট করতে হবেন। যেটার n প্লাস l এর মান কম হবে সেটা নিম্ন শক্তি, আর যেটার বেশি হবে সেটা উচ্চ শক্তির অরবিটাল। তো আসেন এটা হয়তো জানেন আপনারা, তারপর আমি একটু করে রিমেম্বার করে দিলাম। আসেন আমরা যদি অপশনগুলো চেক করি, দেখেন অপশন চেক করি 4s, তাহলে s মানে কত ভাই? এখানে n 4s এ, এখানে এই জিনিসগুলো তো আমরা জানি। 4s এই জিনিসে এই যে 4টা হচ্ছে মূলত n এর মান, আর s এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা l। ঠিক আছে, l এর একটা পার্ট s। ঠিক আছে, অরবিটাল। তো আসেন s এর মান কত ভাই 0, তার মানে এটা তো আমরা জানি, এগুলো আর বললাম না। 4 প্লাস 0, তার মানে এখানে পাচ্ছেন 4, দেন হচ্ছে 3d, তার মানে 3d এর ক্ষেত্রে 3 প্লাস d হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 5, দেন 4p, p হচ্ছে কত ভাই spdf, এগুলো মনে রাখবেন spdf। s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, f হচ্ছে কত ভাই 3, তাহলে f3, তার মানে এটা 4p, তার মানে 4 প্লাস 3 তার মানে কত 7, তার মানে এটা হচ্ছে কত 7, তাহলে 4 5 7 প্লাস। দেন বি অপশন চেক করেন, 3 এ 2 এ 5, আমি দ্রুত বলতেছি, d হচ্ছে 2, তাহলে 3 এ 2 এ 5, দেন 4 এর s হচ্ছে 0 0 4, আর 4p, p হচ্ছে কত 4 এ 3 এ কত 7। ওকে, সি চেক করেন, 4 এ 2 এ কত ভাই 6, দেন 5, দেন 5 p হচ্ছে কত 1, 5 হচ্ছে কত 6, p হচ্ছে কত 1। দেন আসেন এটা 5,
এটা 5 5 আর পি কত ভাইয়া? পি হচ্ছে 1, আবার 5, দেন হচ্ছে 4d, 4d মানে কত? 4, 4 এর 2 এ কত? 4, 4 এর 2 কত? 6। তার মানে এখানে দেখেন শক্তির উচ্চ ক্রম অনুসারে সঠিক আমরা পাচ্ছি একমাত্র অপশনে 4, 5, 7। ঠিক আছে, তার মানে আমরা দ্যাটস ওয়াই নিঃসন্দেহে অ্যান্সারটা দেখাতে পাচ্ছি 4s 3d 4p। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সঠিক। দেখেন রেঞ্জ আগে 4s টা কম, দেন 3d, দেন 4p, অর্থাৎ রেঞ্জটা সঠিক আছে একমাত্র অপশনে। বাট বাকি অপশনগুলো চেক করেন, বাকি অপশনগুলোতে এখানে দেখেন 3d টা কম দিস, 3d 4s এগুলা রেঞ্জ ঠিক নাই, কারণ এটা 5 এর পর আবার কমে গেছে 4, 4 এর পর আবার বেড়ে গেছে 7, যেমন এখানে 6, 5 কমে গেছে আবার বেড়ে গেছে। তার মানে এই রেঞ্জগুলো সঠিক নয়, কারণ আমার আহ্বান নীতিতে বলা হয়েছে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি যাবে, দেন উচ্চ শক্তি, যেটা আমার একমাত্র ঠিক আছে অপশনে 4 এ গেলে 5, দেন কি 7। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হয়তো আপনি জানেন, ইন ডিটেলস আর বললাম না। নিঃসন্দেহে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ভাই কত? অপশনটা। এগুলো যেগুলো আপনি n+l এর মান থেকে বের করতে পারবেন। পাশাপাশি 10 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করে দিতে চাচ্ছি। এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি 18-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। বাড়ি পানি নিচের কোনটা? আপনাকে 4টা সংকেত দেওয়া আছে, এখান থেকে বাড়ি পানি কোনটা? তো আমরা তো জানি এটা মুখস্থ টাইপের কোয়েশ্চেন। বাড়ি পানির সংকেত হচ্ছে ভাই D2। এখানে এই যে পানি, পানি এটা একটা কি অক্সাইড বলেন তো ভাই? নিরপেক্ষ অক্সাইড। কি অক্সাইড? নিরপেক্ষ অক্সাইড, মনে রাখবেন। আর এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ডিউর ইউনিটে 2019-20 সেশনে আসা কোয়েশ্চেন, এই যে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? মনে আছে? যারা ডাবিতের ইউনিটে পরীক্ষা দিয়েছেন তারা এই কোয়েশ্চেনটা পেয়েছেন। H3O+ হাইড্রোনিয়াম আয়নে বন্ধন কি কি আছে? আমরা দেখেছিলাম হাইড্রোনিয়াম আয়নে আছে হচ্ছে সমযোজী ও কি বন্ধন বা সন্নিবেশ বন্ধন। যারা এটা দাগিয়েছেন তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আর এখানে বাড়ি পানির সংকেত কি ভাই? D2O। আশা করি ভাই ডিসকাশন অর অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।